সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় থেকে যতগুলো টপিকস আছে আমি সব টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি তোমাদেরকে বলেছি যে ওই অধ্যায় থেকে সাধারণত একটা দুটো প্রশ্ন আসে, সেই হিসাবে আমি প্রতিটা টপিকসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি এই টপিকসটার উপর থেকে তোমাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা এই অধ্যায়টা থেকে যেই প্রশ্নগুলো বিগত বেশ কয়েকটা বছর বিভিন্ন সালে এসেছে সেই রকম কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। আরো কিছু প্রশ্ন আছে যেগুলো প্রতি বছরে আসতে দেখা যায়, সেইগুলো আমি তোমাদেরকে সাজেশন আকারে পরবর্তীতে দিব। আজ আমি তোমাদের শুধু এই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। এই প্রশ্নগুলো শুধু যে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে এমন কিন্তু না। এগুলো তোমার অনুধাবন ছাড়াও সৃজনশীল প্রশ্ন অনেকভাবেই আসতে পারে। তুমি যদি বিষয়টা ধরতে পারো তাহলে কিন্তু তুমি প্রশ্নের উত্তরটা করতে পারবে। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। প্রশ্ন হচ্ছে, এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝায়? আমি যখন তোমাদের এক মালিকানা ব্যবসাটা আলোচনা করছিলাম তখন সেখানে অসীম দায়ের কথা উল্লেখ করেছি। অসীম দায় বলতে আসলে কি বোঝায়? এক মালিকানা ব্যবসায়ে একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। সে একজন ব্যক্তি কিন্তু ব্যবসায়ের মূলধনটা সরবরাহ করে, ব্যবসা পরিচালনা করে এবং ব্যবসা পরিচালনা সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তিনি সম্পাদন করেন। তাহলে এই ব্যক্তিটা যদি কোনো কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় বা লস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীর যে মূলধন সেটা তো দায়বদ্ধ থাকবে। এক মালিকানা ব্যবসায়ীর যে মালিক থাকবে তার ব্যক্তিগত সম্পত্তিও এখানে কিন্তু দায়বদ্ধ হবে। বিষয়টা হচ্ছে এরকম, যদি ব্যবসায়ী এক মালিকানা ব্যবসায়ী একজন ব্যক্তি ব্যবসা শুরু করলেন, ব্যবসা শুরু করার 2 বছর পর দেখা গেল কোনো এক কারণে তার ব্যবসায়ে প্রায় 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধিত হলো। এই আর্থিক ক্ষতি 5 লক্ষ টাকার আর্থিক ক্ষতিটা কিন্তু তার ব্যবসায়ী মূলধন আছে সর্বসাকল্যে 3,50,000 টাকা। তাহলে আরো 1,50,000 টাকা কিন্তু তার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সেইখান থেকে কিন্তু পরিশোধ করা হবে। তাহলে এই অসীম দায় বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে যে ব্যবসায়ে শুধুমাত্র যে মূলধনটা দেয়া থাকবে সেই মূলধনটা ছাড়াও ব্যবসায়ে ব্যক্তিগত ব্যক্তির যে মালিক থাকবে, মালিকের ব্যক্তিগত সয় সম্পত্তি এখানে কি থাকবে, দায়বদ্ধ থাকবে। সেটাকে বলছে অসীম দায়। অসীম দায় বলছে এই এক মালিকানা ব্যবসায়ের সেই মালিক কিন্তু অসীম দায় সম্পন্ন হন। অংশীদারি ব্যবসাও সাধারণত সেরকম দেখা যায়, সেখানেও অসীম দায়টা লক্ষ্য করা যায়। তাহলে আমরা এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় এই কথাটা যদি সঠিকভাবে বলি, এইভাবে বলতে পারবো যে এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে বোঝায় ব্যবসায়ী যে মূলধন আছে সেই মূলধনটা ছাড়াও ব্যক্তির যে সয় সম্পদ আছে সেই সয় সম্পদটাও ব্যবসায়ে অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ তার দায়টা সেই ব্যবসায়ীর যে দায়, যে পুরো দায়িত্বটাই তাকে নেয়া। ব্যবসায়ী কোন রকমের কোনো ক্ষতি হলে, লস হলে ব্যক্তিকেই সেটা পরিশোধ করতে হয়। এটাই ব্যবসায়ের অসীম দায় সম্পন্ন কথা বলছে। এবার আমরা দেখি 2 নম্বর প্রশ্ন, অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়? অংশীদারি ব্যবসা বলতে আমরা 1932 সালে অংশীদারি আইনে বলেছি যে 1932 সালের অংশীদারি 2 ক ধারায় বলা হচ্ছে যে 2 থেকে 20 জন সুস্থ মস্তিষ্কের সাবালক ব্যক্তি যখন বৈধ উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে তখন আমরা সেটাকে অংশীদারি ব্যবসা বলছি। আবারও বলছি, 2 থেকে 20 জন সুস্থ মস্তিষ্কের সাবালক ব্যক্তি
যখন বৈধ উপায়ে মুনাফা অর্জনের আশায় বৈধ কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তখন আমরা সেটাকে অংশীদারি বলছি, অংশীদারি ব্যবসা বলছি। অংশীদারি ব্যবসায়ের এই আইনের কোনো একটা শর্ত যদি ভঙ্গ হয় তাহলে আমরা সেটা কিন্তু অংশীদারি ব্যবসা বলতে পারবো না। বলছি যে 2 থেকে 20 জন, 2 থেকে 2 এর নিচে যদি কোনো ব্যক্তি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অংশীদারি ব্যবসা বলা যাবে না, আবার 20 জনের অধিক হয়ে গেলেও অংশীদারি ব্যবসা বলা যাবে না। তারপর বলছি কি সুস্থ মস্তিষ্কের হতে হবে। এক্ষেত্রে কেউ পাগল বা দেউলিয়া বা অন্য কোনো কিছু যদি হয় সেই ক্ষেত্রে আবার বলছি যে সাবালক, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, 18 বছরের নিচে হলেও হবে না। এইরকম বৈধ কর্মকাণ্ড, বলছি যে বৈধ কর্মকাণ্ড হতে হবে। যদি অবৈধ কোনো কর্মকাণ্ডের জন্য তারা যদি কোনো আর্থিকভাবে কোনো প্রতিষ্ঠান গঠন করে তাহলে কিন্তু আমরা অংশীদারি ব্যবসা বলবো না। যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আবার একটি যদি সেবা প্রদান করার উদ্দেশ্যে গঠিত হয় তাহলেও আমরা কিন্তু অংশীদারি ব্যবসা বলতে পারবো না। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে 20 জন লোক, কতিপয় লোক একসাথে একত্রিত অর্থনৈতিক কর্মকাণ্ডে সুসম্পন্ন করবে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো। তারপরে প্রশ্নটা আমরা দেখি, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। বলছে কি 3 নম্বর প্রশ্ন, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো। আমরা বলছি যে অংশীদারি ব্যবসা যখন ঘটিত হয় তখন কিন্তু একটা চুক্তি হতে হয়। চুক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা যে 2 জন, 3 জন, 5 জন অথবা 2 থেকে 20 জন যে ব্যক্তিরা একত্রিত হয়ে ব্যবসা সংগঠনটা স্থাপন করছে সেই রকম একটা চুক্তি, সেটা লিখিত হতে পারে বা মৌখিক হতে হবে। তবে যেহেতু মৌখিক চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই সেই ক্ষেত্রে চুক্তি লিখিত হওয়াটাই বাঞ্ছনীয়। সেই মানুষগুলো যে একটা কাগজে বা একটা মৌখিক ভাবে যে একটা শর্তনামা বা একটা কথোপকথন ওদের মধ্যে যে শর্তটা হয় সেটা কি আমরা বলছি চুক্তি। এই চুক্তি ছাড়া কিন্তু অংশীদারি ব্যবসা কখনোই ঘটিত হবে না। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এখন যদি মনে করি যে কোনো একজন মানুষের ব্যবসা করছিল, একটা অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার ছিল, কোনো কারণে উনি হঠাৎ তার মৃত্যু হলো বা উনি মৃত্যুবরণ করলেন, সেই ক্ষেত্রে তার ছেলে কিন্তু সেই অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার হতে পারবে না। তাকে কিন্তু অন্য অংশীদারগণ নতুন করে আবার সেই অংশীদারের একজন অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হতে হবে, তাহলেই কিন্তু সেই অংশীদার আর হতে পারবে। এক্ষেত্রে এটা বলে রাখা প্রয়োজন যে অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার চুক্তি ছাড়া অংশীদার হতে পারবে না। সেটা বংশ পরম্পরায়ও না বা পদবি বলেও না। যেমন একটু আগে বললাম যে আমার বাবা অংশীদার, আমি সেই ক্ষেত্রে একজন অংশীদার হতে পারবো না। বা ব্যবসায়িক সম্পত্তি পরিচালিত হচ্ছে, আমিও সেই পরিবারের একজন সদস্য, আমিও সেই ব্যবসায়ের একজন অংশীদার হবে না। তার সাথে নতুন করে চুক্তি হতে হবে। তাহলে আমরা বলছি যে অংশীদারি ব্যবসায়ের চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া কখনো অংশীদারি ব্যবসা ঘটিত বা পরিচালিত হতে পারে না। 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে যে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য লিখো। পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই 2 কোম্পানি কোথায় আছে মনে আছে তোমাদের? এই 2টা কোম্পানি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির 2টি প্রধান ব্যবসায়িক শাখা, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই দুটো কোম্পানির মধ্যে বলছে যে পার্থক্য লিখো। প্রাইভেট লিমিটেড কোম্পানি আকারে ছোট হয়, সেখানে 50 জন পর্যন্ত লোক থাকে, 2 থেকে 50 জন। আর এইখানে থাকে সর্বনিম্ন, পাবলিক লিমিটেড কোম্পানিতে থাকে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন গঠিত হয় তখন কার্যারম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। প্রাইভেট লিমিটেড কোম্পানি তার যে 50 জন সদস্য আছে তার ভিতরে শুধুমাত্র শেয়ার হস্তান্তর করতে পারে, এটি জনসাধারণ উদ্দেশ্যে শেয়ার হস্তান্তর করতে পারবে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণ উদ্দেশ্যে অবাধে শেয়ার হস্তান্তর করতে পারবে। এটি প্রাইভেট লিমিটেড কোম্পানির আকারের আয়তন
তুলনামূলক ছোট হয় এবং পাবলিক লিমিটেড কোম্পানির আয়তন আকারে অনেক বড় হয়, বিশাল অঙ্কের মূলধন নিয়ে সাধারণত এটি গঠিত হয়। আরো অনেকগুলো পার্থক্য আছে যেগুলো আমি চাচ্ছি যে তোমরাও কিছুটা পার্থক্য বলো, সেই ক্ষেত্রে আমি তোমাদের 5-6টা পার্থক্য বলে দিলাম, বাকিটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে বলবে। এইবার আমরা যাই যে 5 নম্বর প্রশ্নে, কৃত্রিম সত্ত্বাধিকার বলতে কি বোঝায়? কৃত্রিম সত্ত্বাধিকার অর্থাৎ যে মানুষ না হয়েও মানুষের মতো আচার আচরণ করতে পারে। আচার আচরণ মানে খাওয়া দাওয়া চলাফেরা না, সেরকম না। মানুষ না হয়েও মানুষের মতো আচার আচরণ মানে ব্যবসা পরিচালনা করতে পারা, মূলধন জোগাড় করতে পারা, ঋণ প্রদান করতে পারা, ব্যবসায়ের মূলধন ব্যবসা পরিচালনায় কেউ যদি সে আইনটা বা সেই ধারাটা যদি অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, এইরকম কর্মকাণ্ডগুলোকে আমরা বলছি যে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কার্যক্রম। এই কার্যক্রমগুলো যে প্রতিষ্ঠানটা করতে পারে তাকে আমরা বলছি কৃত্রিম সত্ত্বাধিকারী। যৌথ মূলধনী কোম্পানি সেই রকম কৃত্রিম সত্ত্বাধিকারের মালিক। যৌথ মূলধনী কোম্পানি ব্যবসাটা একটা চিরন্তন অস্তিত্বের ব্যবসা। এই ব্যবসায় যে ব্যবসাটা শুধুমাত্র কয়েকজন মালিক দ্বারা ঘটিত তা না, এটি হচ্ছে আইনের মাধ্যমে ঘটিত হয়, যার দরুন ওই আইনেই ব্যবসাটাকে পরিচালনা করছে। এখানে কোন পরিচালকের মৃত্যু হলো, কোন পরিচালক দেউলিয়া হয়ে গেল, তাতে সেই প্রতিষ্ঠানের কিছুই হয় না। ব্যবসাটা কৃত্রিম ব্যক্তি সত্ত্বাধিকারের অধিকারী হয়, সেই কৃত্রিম সত্ত্বাধিকার বলে কোম্পানিটি অন্যের বিরুদ্ধে মানুষের মতো সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। 6 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলছে কি কোম্পানির বিলোপ সাধন বলতে কি বোঝায়? কোম্পানির বিলোপ সাধন, একটু আগে বলছিলাম যে যৌথ মূলধনী কোম্পানি একটি চিরন্তন অস্তিত্বের ব্যবসা। এটি সাধারণত আইনের দ্বারাই ঘটিত হয়, আইনের মাধ্যমে এটি বিলোপ সাধন হয়। বিলোপ সাধন বলতে একেবারে বিলুপ্তি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, অর্থাৎ এটা আর পরিচালিত হবে না, সেই রকমটাকে বোঝাচ্ছে যে বিলোপ সাধন মানে শেষ হয়ে যাওয়া। আমরা বলছি যে যৌথ মূলধনী কোম্পানি চিরস্থায়ী, তাই বলি একেবারেই যে সবকিছুই পৃথিবীতে চিরস্থায়ী তা তো না, ক্ষণস্থায়ী তো সবকিছুই। তবে এক মালিকানা, অংশীদারি বা সমবায় ব্যবসায়ী যেরকম খুব দ্রুত বিলোপ সাধন হয়ে যায়, সে তার তুলনায় কিন্তু যৌথ মূলধনী কোম্পানি অনেকদিন টিকে থাকে, কারণ এটি আইনের মাধ্যমেই ঘটিত, আইনের দ্বারা এটি পরিচালিত হয়, সেই কারণে এটি অনেক বেশি দিন টিকে থাকে। তো কোম্পানির বিলোপ সাধন বলতে কোম্পানির অবসায়ন বা কোম্পানি একেবারেই শেষ হয়ে যাওয়াকেই বোঝাচ্ছে, আইনের মাধ্যমেই সাধারণত এটির বিলোপ সাধন ঘটে। 7 নম্বর প্রশ্নটা আমরা দেখি, সমবায়ের মূল নীতিগুলো কি? সমবায়ের মূল নীতি হচ্ছে একতায় বল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এইরকম কয়েকটি বিষয়গুলির উপরেই কিন্তু সমবায় ব্যবসায় গঠিত হয়। সমবায়ের মূল নীতি হচ্ছে একতা, অর্থাৎ আমাদের এই হাত যেমন শুধু একটা হাত, কিন্তু এই যে আঙ্গুলগুলো দিয়ে কিন্তু এই হাতটা, সেই রকম সমবায়টাও ব্যবসাটাও সেরকম, যে এই সমবায় ব্যবসা হাত বলতে আসলে এখানে সকল সদস্যগুলাকে বোঝাচ্ছে, যে একতাই হচ্ছে সমবায় ব্যবসায়ের মূল নীতি। এখানে সবাই সবার তরে কাজ করবে, সবাই সবার জন্যই, সবার কল্যাণ সাধনের, সকল সদস্য সকল কল্যাণ সাধনের জন্যই কাজ করবে, এটাই সমবায় ব্যবসায়ের মূল নীতি। 8 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্নটা আমরা দেখি, বলছে যে রাষ্ট্রীয় ব্যবসা স্থাপনের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনকল্যাণ সাধন করাই রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। মানে আমরা এর আগের ক্লাসে যখন রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে পড়ছিলাম তখন আমি তোমাদেরকে বলেছি, বারবার বলেছি যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্যই কিন্তু জনগণের কল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা হয়তো করে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রের মালিক হয়, রাষ্ট্রের দ্বারাই এটি পরিচালিত হয়ে ঘটিত হয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় জনগণের কল্যাণ সাধন করাই এর মুখ্য উদ্দেশ্য থাকে।
যদিও রাষ্ট্রের মূলধন দ্বারাই গঠিত হয়, রাষ্ট্র সেই মূলধনটা গঠিত হয় জনগণের অর্থের মাধ্যমে। তো জনগণের অর্থ দ্বারা গঠিত হলেও সেই জনগণকেই আবার সেবা প্রদান করাই কিন্তু এই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন করা, জনগণকে সম্পদ বা শিল্পায়ন, সুশিল্পায়ন গঠন করা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য। সেই হিসাবে আমরা বলছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, বরং জনগণের কল্যাণ সাধন করার উদ্দেশ্যেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা গঠিত এবং পরিচালিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন এই অধ্যায়টি থেকে যে কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই কটি প্রশ্ন সাধারণত বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসে, কিন্তু মূল কথাগুলো এটাই থাকে। মূল বিষয়টা আমি তোমাদেরকে তুলে ধরলাম। প্রশ্নগুলো কিন্তু অনেকভাবে হয়তো ঘুরিয়ে আসে, কিন্তু তোমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বুঝে সবসময় উত্তর করবে। প্রশ্নে কি জানতে চেয়েছে সেটাই আগে বলবে, পরে তুমি অন্য কিছু বলবে বা বোঝানোর চেষ্টা করবে, কিন্তু প্রশ্নে যা জানতে চাইবে সেটা আগে তুমি বলবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই আশা করছি আমরা এর পরের ক্লাসে অন্য আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই অন্য আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করলে বেশি ভালো হয় সেটা তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি এর আগেও আরেক কয়েকবার জানতে চেয়েছি যে কোন অধ্যায়টা পড়ালে তোমাদের জন্য ভালো হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।